ঝুঁকে পড়া নীলাকাশ বুকে নিয়ে সুন্দরবনের পাশ ঘেঁষে বয়ে চলেছে সুন্দরী খোলপেটুয়া নদী। ভরা চৈত্রে যেন মন ও সন্ন্যাসীর মতো স্থিরতা পেয়েছে এর জল। শ্যাম বনভূমির শান্ত ছায়া পাশে নিয়ে নদীর বুক চিরে মাঝিয়ার নাওরের নিত্য আনাগোনা। খোলপেটুয়ার উৎপত্তি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুদ্ধহাটা ইউনিয়নের ভেতর দিয়ে প্রবহমান বেতনা বা বেত্রাবতী নদী থেকে। এর দৈর্ঘ্য 56 কিলোমিটার এবং গড়প্রস্থ 550 মিটার। এই এলাকার মানুষের জীবন জীবিকায় খোলপেটুয়ার ব্যাপক ভূমিকা রয়েছে নদীপাড়ের ম্যানগ্রোভ ফরেস্টেরও। দিনভর নদী থেকে এখানকার জেলেরা নানা উপায়ে মাছ সংগ্রহ করে থাকেন। এই নদীতে এখনো বিলুপ্তপ্রায় সুস্বাদু সিলেট মাছের দেখা মেলে। নদী পাড়ে উঠে কাত হয়ে যেন রোদ পোহাচ্ছে আলকাট্টা মাখা কৃষ্ণকালো নৌকাখানা। ছলাচ্ছল জলের ধাক্কায় ধীরে ধীরে পার ঘেঁষে এগিয়ে চলেছে নৌকাটি। অদূরেই কাদামাখা পায়ে যেন প্রহরী হয়ে দাঁড়িয়ে রয়েছে জলচর উদ্ভিদের সারি। জোয়ার ভাটার প্রভাবে নদীর পাড়ে জন্মানো গাছগুলো নিয়মিত দুবেলা যেন পালা করে পা ধুয়ে নেয়। ঝড় জলোচ্ছ্বাস থেকে উপকূলবাসীকে রক্ষায় এই বনভূমির কার্যকর ভূমিকা উল্লেখযোগ্য। প্রকৃতি তাদেরকে কঠিন, কঠোর আর কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলেছে। সুন্দরবনের খুব কাছে হওয়ায় এখানটাতেও সুন্দরবনের গাছগাছালি দেখা মেলে অহরহ। মূল বন দেখার আগে কেউ চাইলে এখানেই খানিকটা নমুনা দেখতে পারবেন। সুন্দরী, কেওড়া, লতা সুন্দরী, গেওয়া, গড়ান প্রভৃতি গাছের বেশ সমারোহ আপনাকে সুন্দরবনের গভীরে ভ্রমণের তৃষ্ণা বাড়িয়ে তুলবে খানিকটা। ওই অদূরে লোকালয়, তার আগে নদী ও এর সংযোগ খালের অগভীর অঞ্চলে শ্বাসমূলীয় বিভিন্ন উদ্ভিদের সগৌরব উপস্থিতি। জলের কোমল ঢেউয়ে দুলে দুলে যেন পথ চলার ক্লান্তি মোচন করছে নিঃসঙ্গ নৌকাটি। লোকালয়ের কাছে জলজীবীদের নানা ব্যস্ততা। কিছু না কিছু মেরামতি কাজ করানোর উদ্দেশ্যে পাড়ে তুলে রাখা হয়েছে নৌকাগুলোকে। গাছে চড়ে জলে ঝাঁপানোর এই দুঃসাহসী মজার অভিজ্ঞতা এখানকার শিশুদের চিত্ত বিনোদনের একটি দারুণ উপায়। গ্রাম বাংলার এই দামাল শৈশব শহুরে শিশুদের কাছে অকল্পনীয় বাস্তবতা। কি সাবলীল, কি স্বচ্ছন্দ, যেন একঝাঁক জলমাকড়সার দুরন্ত ছুটোছুটি। এভাবেই প্রকৃতির সাথে একাত্ম হয়ে মিলেমিশে বড় হয় এ অঞ্চলের শিশুরা। সার বাঁধা নৌকা আর সারিবদ্ধ গাছের কোলাহল ছাপিয়েছে শিশুদের দুরন্তপনা। কেবল দুরন্তপনা করেই যে তাদের বেলা কেটে যায় তা নয়, এই শৈশবেই হাতে খড়ি হয়ে যায় জীবন জীবিকার যুদ্ধেরও। মাছ ধরার মতো কাজগুলো এরা শিখে নেয় বেড়ে ওঠার নিত্য নৈমিত্তিক সাধারণ অন্য 8-10টা কাজের মতো করেই। ছিপ ফেললেই মিলে যায় একবেলা রান্নার মাছ। চলার পথে খোলপেটুয়া ঘোলা নামক স্থানে গিয়ে
গলঘেঁষিয়া নদীর সাথে যুক্ত হয়েছে। এটি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকি ও বুড়িগোয়ালিনী গ্রামকে স্পর্শ করে আর পাঙ্গাসিয়া নাম ধারণ করেছে। তারপর পার্শেমারির কাছে কপোতাক্ষ নদীর সাথে গিয়ে মিলেছে। আপাত শান্ত এই খোলপেটুয়া উত্তাল হয়ে ওঠে বর্ষায়। এর প্রমত্তা ভয় জাগানিয়া ঢেউ তখন কাঁপন ধরিয়ে দেয় অতি সাহসীর বুকেও। জিও ব্যাগেরই আধিক্য বলে দেয় বাঁধ ভাঙার মতো বিধ্বংসী কাজে ভয়ানক পারদর্শী এই খোলপেটুয়া নদী। ডুবে ডুবে জল খাওয়া এই জলযানের যেন জল সমাধি হয়েছে। কাজের হিসেব ফুরলে সকল প্রয়োজন অসার হয়ে পড়ে, বদলে যায় সম্পর্কের হিসাবও। সাতক্ষীরার আশাশুনি আর শ্যামনগর উপজেলা জুড়েই এই নদীর বিস্তৃতি। এই এলাকার নীলডুমুর, মুন্সীগঞ্জ, পদ্মপুকুর ও গাবুরার মানুষের জীবনে বহু গল্প বইয়ে দিয়েছে এই খোলপেটুয়া। নদী, নৌকা আর বনের সাথে এই এলাকার মানুষের গভীর আত্মিক সম্পর্ক। জ্বালানির অন্যতম উৎস নদী পাড় ঘেঁষা প্রাকৃতিক বনের শুকনো ডালপালা। নিয়ম করে তাই নিয়মিত এসব ডালপালা সংগ্রহ করেন এলাকাবাসী। নদী, জলাশয়, গাছগাছালি ভরা বনাঞ্চলের ফাঁকে যেন উঁকি দিয়ে যায় এক টুকরো গ্রাম। এই জনপদ খোলপেটুয়া অধ্যুষিত শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী গ্রাম। ঘূর্ণিঝড় আইলা সিডোরিয়ে বাঁধ ভেঙে দৈত্যের রূপ ধারণ করেছিল সৌম্য চেহারার খোলপেটুয়া। বিধ্বস্ত হয়েছিল এই এলাকার সমস্ত ঘরবাড়ি। সেখান থেকে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চোখে পড়ার মতো। লোকালয়ে গোলপাতা গাছের এই ধৃষ্টতা বলে দেয় একদা এই এলাকা তাদেরই পূর্বপুরুষের দখলে ছিল। ঠাঁট দেখিয়ে হালকা হাওয়ায় দুলছে গাছ ভরা পাকা তেঁতুল। কাঁদি ভরা কচি খেজুরের ডাগর ছানারাও যেন সভা ডেকেছে এখানটায়, সুখ সমীরণের হালকা আমেজ পরিবেশে। সুন্দরবন অধ্যুষিত এলাকায় লবণাক্ত পানির দুর্ধর্ষ প্রতাপের কারণে সুপেয় পানির অভাব প্রকট। এ কারণে বাড়ি বাড়ি ছোট বড় পুকুরের দেখা মেলে। পুকুরের এই মিঠা পানিতে মেটে দৈনন্দিন কাজের সমস্ত প্রয়োজন। শুধু যে থালা বাসন ধোয়ার কাজ চলে তাই নয়, মাছ চাষের পাশাপাশি জলচর পোষ্যদের জন্য পুকুরের দারুণ ভূমিকা রয়েছে। পোষ্য হিসেবে বিভিন্ন জাতের হাঁস এবং মুরগির সগর্ব উপস্থিতি দেশ জুড়ে। এখানেও তার ব্যতিক্রম চোখে পড়েনি। এসবের পাশাপাশি এই এলাকায় গড়ে উঠেছে ভেড়ার খামার। গ্রামের ঘরবাড়িগুলো নানা বৈচিত্র্যে চিত্রিত। একটি বাড়ি গৃহস্থের অর্থনৈতিক সক্ষমতার চিত্র ফুটিয়ে তোলে নিখুঁত বাস্তবতায়। সচ্ছলতার হাতছানি নেই, তবু যেন সৌন্দর্যের ঐশ্বর্য ঘিরে রয়েছে গ্রামের আনাচে কানাচে, রক্তজবা কিংবা বাগান বিলাসে। আবার কোথাও গোলা ভরা শস্যের হাতছানিতে। যৌবন হারানো মাছ ধরা জালের বিবর্তিত রূপ শিশুকে দুলিয়ে দোলনা নাম পেয়েছে। সংগ্রামী মানুষের উদ্ভাবনী চিন্তা বরাবরই ফলদায়ক হয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ ঘরের ভিত মাটির তৈরি। ভিতের চারপাশ
কাদামাটি দিয়ে মাঝে মাঝে লেপে দিলে একদিকে যেমনের সৌন্দর্য বাড়ে, অন্যদিকে ছোটখাটো ক্ষতির হাত থেকে রক্ষা পায় ভিত। মাটির ভিতের উপর কাঠ, টিন বা মাটির দেয়াল এ অঞ্চলের বাড়িঘরের নকশায় ভিন্নতা এনেছে। গরমে শীতল আর শীতে উষ্ণ অনুভূতি মেলে মাটির বাড়িতে, তাই মাটির বাড়ি বেশ আরামদায়ক হয়ে থাকে। ভাত রান্নার আগে এভাবে কুলায় চাল ঝেড়ে নেয়ার সংস্কৃতি একসময় পুরো দেশ জুড়েই ছিল। অপ্রয়োজনীয় খুদ, কুড়ো আর কাঁকড় বেছে ফেলাই চাল ঝাড়ার মূল উদ্দেশ্য। খুদগুলো চলে যায় পোষ্যদের ভাগে, চাল উঠে যায় হাঁড়িতে। গৃহিণীদের নিত্য কাজের অপরিহার্য একটি অংশ এটি। প্রয়োজনীয় কাজের জন্য শান দিয়ে ধারালো করে তোলা হচ্ছে দা। ঘরা হাতে সুপেয় পানির খোঁজে চলেছেন এই গৃহনারী। লবণাক্ত এলাকা হওয়ায় বাড়ি বাড়ি সুপেয় পানির ব্যবস্থা নেই। সে কারণে এলাকাবাসীর সুপেয় পানির চাহিদা পূরণ হয় গভীর নলকূপ অথবা রেইন ওয়াটার হারভেস্টার থেকে। সরকারি হিসেবে বুড়িগোয়ালিনী ইউনিয়নের 20টি গ্রামের জন্য নলকূপ রয়েছে 30টি, রেইন ওয়াটার হারভেস্টার রয়েছে 29টি এবং উন্মুক্ত পুকুর রয়েছে 15টি। এসব স্থান থেকেই এলাকাবাসী পানযোগ্য নিরাপদ পানি সংগ্রহ করে থাকেন। পানি বহনের কাজটি সাধারণত বাড়ির নারীরাই করেন। বিশেষ পদ্ধতিতে বৃষ্টির পানি সংগ্রহ এবং সঞ্চয় করাই হল রেইন ওয়াটার হারভেস্টিং। ট্যাঙ্কে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখা হয় খরার সময় ব্যবহারের উদ্দেশ্যে। এই পানি দীর্ঘ সময় পরেও ব্যবহার উপযোগী থাকে। ইউনিয়নের 20টি গ্রামের প্রায় 35,000 মানুষের সুপেয় পানির চাহিদা এসব উৎস থেকেই মেটে। তোড়জোড় চলছে, প্রস্তুতিও সম্পন্ন। এবার সময় হয়েছে রান্নার। মাটির চুলায় জ্বলে উঠেছে অগ্নিকুণ্ড। পাকা হাতে একে একে এখানেই রান্না হবে নানা পদ। বাড়ি বাড়ি চলছে নানা পদের রান্নার রকমারি আয়োজন। এ বাড়ির সুঘ্রাণ বাতাসে বয়ে নিয়ে যায় ও বাড়িতে। সহজ সাবলীলে ভঙ্গি রান্নাবান্নায় গৃহিণীদের দক্ষতার কথাই তুলে ধরে। সুন্দরবনের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত এই বুড়িগোয়ালিনী গ্রামে পরিবারের সংখ্যা 231টি। সরকারি হিসেবে নারী পুরুষ মিলিয়ে পরিবারগুলোতে জনসংখ্যা প্রায় 1100 জন। ঘরগুলো যেন মায়াময় শান্তির নীড়। গায়ের বুক চিরে বয়ে যাওয়া এই আধাপাকা সড়কের রাজত্ব ইউনিয়ন জুড়ে প্রায় 45 কিলোমিটার ব্যাপ্তি নিয়ে। স্থানীয়ভাবে ফলটিকে ফাঁপড়া নামে ডাকা হলেও দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি জাভা তুলা, জাভা কাপক, সিল্ক তুলা বা সামাউমা নামে পরিচিত। গায়ের অপর প্রান্ত ঘেঁষে এই সবুজের বিছানা আসলে সবুজ ধান ক্ষেতের ক্ষুদ্র নমুনা। এ অঞ্চল যেমন মাছের জন্য বিখ্যাত, তেমনি ধানের জন্য। সদ্য থোড় আসা ক্ষেতের ধান রক্ষার্থে কীটনাশক ছিটানো হচ্ছে নিয়ম মেনে। গ্রামবাসী বলে থাকেন, সুন্দরবন ঘেঁষা হওয়ায় এই গ্রামে প্রায়ই হানা দেয় বাঘ। গ্রামের অনেকেরই প্রাণ গেছে বাঘের হাতে। আল্লাহি আমাদের এসব জমিতে 5-6 হাত পানি বৃদ্ধি ওই জঙ্গলে গেলাম, গিয়ে পোনা ধর
রাত্রি পোনা ধরেছি, রাত 10-11টার সময় জঙ্গলে নেমে প্রায় 3000-এর মতন মাছই, 1400 টাকা করে হাজার। এখন ওই মাছ বিক্রি করে ঠিক বেলা 10-11টার সময় আবার গেলাম। তারপর দিন রুটি রাত জায়গা তো ওরা ঘুমিয়ে এলো, আর আমি একটু ওই মালুইটা মৌসাক দিচ্ছিলাম। আর ওই মৌসাকটা 12 মাস থাকে। আর ওই মৌসাকটা গিয়ে দেখি ওই আজকের কেন হয়েছে কি 5 টাকা হয়েছে, তা ভাঙিনি। আমি বলতে ঘা দিলাম নি, বেশি হোক বলি আমি আসবি। তখন মালের ভিতরে এতটা পানি ছিল। এখন এই পানিতে ও আমি ভাসিয়ে আসি, যখন ভাসা লেগেছে ওই বাঘ কিন্তু আমার পাশ ভাসিয়ে, আমি কিন্তু খেয়াল করে পাই এর মধ্যে ঘুম করে লাভ দে গা করেছি। এখন ও যাইছি পড়বে এ তো আর আমি জানি না, আন্দাজ ছাড়ে পুলিশ। যখন আমি না উঠতে পারছি, কোনো ফাঁকা না পাচ্ছি, তখন আমি হাত দিয়ে এরকম দেখি যে বাঘের নলিটি। আর আমার এই যা ফুটি দিচ্ছে তো কাকু শব্দ আসছে, হাড় ফুটুই যাচ্ছে। আমার তো বাঘে ধরিস তো। এখন পানির ফলে কত সময় দম রাখা যায়, ও মনে মনে কলেমা শরীফ পড়ছিস, কি করবো অন্তরে অন্তরে গাল দে তো আর পানি কল চাইবি দুদিকে। এই লাস্টে কি আমি দম যখন না রাখতে পারিছি, তখন এই নরম মাটি এরম সরিয়ে দে, পা দিয়ে এরম সরিয়ে দে। কারণ আমি আল্লাহকে বুলে ঠিলি তলি পা দেখি ওই 2 হাত আমারই, আর ওই 2 পা মাটি। আর ওই আমি যে ঠিলি তলিছি সে আমার দিক মুখ দিয়ে কামড়াইতে, তখন আমি ওই গোলা চেপি বাঘের গোলা চেপি ধরি, যখন আমার দিকে ওই গোলা সাইড পর আমার গা করে পর মুখ দিয়ে কামড়াবে। আর দুজন ঠেলাঠেল করিস খুব। ও যখন ওই মালের দিক টানি তোলে, আমি তখন পানির দিক টানি। আর ও যখন পানির দিক ঠিল দেয়, আমি তখন ওই উপরের দিক ঠিল দিই। কুড়ি করে ঠেলাঠেল করিস খুব, যে বাঘের চোখের দিক তাকালে বাঘে ক্ষতি করতে পারে। আর আমি চোখের দিক তাকাই রয়েছি। এখন ও পারে কি আমার উড়ির বগলের তোলা দে ইঙ্গিত দেখে, আর ইঙ্গিত দেখে যে আমি কি অবস্থা আসি। ওই যেই দিকে যে আমি একটু নজর ঘুরি গে, সে ফেসাদ করে এসে কামড়িয়ে দিই। কামড়ার পরে হাত আন্দাজ ছাড়া হাত গিয়ে ঢুকে যায়। মানে হাত গেছ তো, হাত দেওয়ার সাথে এই 2 দাঁত, এই 2 দাঁত পুড়েছে, আর এই 2 দাঁত উঠতো, তা সেই 2 হাতে পুড়েছে, গলায় 2 পড়ে। এই 2 দাঁত যদি আমার এখানে ফেলতে পারতো তাই মারা যেত। যখন আমি নর্মাল হয়ে গেছি, ও তাড়াতাড়ি আমার তুলি ফেলি। ওপরে যখন তুলিছে, গালে করে হাত ঢুকিয়ে দিলাম এইভাবে জোর করে দিলে, হাত ঢুকিয়ে দেবার সাজাতে মানে এক চাষে এতটা কেটে দিল। ঢুকলি তখন ও বের করে দেওয়ার জন্য চেষ্টা করি, আর আমি তত ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। সে ঢুকিয়ে দিদি যাতে আমি এই হাত ঢুকিয়ে দেয়, তত এই দিক সল দেয় দিলে আমি একটু সালাক পাই, পালিয়ে দিছি ঢুকি এই সময় ঢুকিয়ে দিলাম। এইরাঙ্গুর ফলে ধরে এরকম হেক্সা মারি, 2 দিন হেক্সা মারিছি, এরা কাইকি নিয়ে বুঝছেন, কাইকি নিয়ে যখন হেক্সা মারিছে পেটে করে গেছে, একদম হাত ডাইরেক্ট পেটে করে গেলে ও আবার চাবাবার জন্য চেষ্টা করিস খুব মারির দাঁতে হাত নেই। আমি মারির দাঁতে যাই দিই না, হাত শক্ত করে গেলে মাছ নো। এবারে দিলি দেখি আমার কিনবে এই রক্ত এসছিস। তখন আমি বুঝতে পারি বাঘের পেটে ফেলে ক্ষত হয়ে গেছে। এখন ওই অনেক সময় হাত দিয়ে রাখলাম, বাঘ দেখি তখন ধুলি এরকম করে আমার হাত ব্যাটটা পুড়ে যাচ্ছে। কারণ দম তুলতে পারতে না, তো হাতও বের করতে পারতে না, এখানে কামড়টা রেখেছে, তাহলে এখন কোনো দিক যাইতে পারতে না বুঝলো। আর যত যত সরি যাচ্ছে তত আমি ঢুকিয়ে দিচ্ছি, কারণ ওর তো সুযোগ দিচ্ছি না। আর যাতে করে মাটি খুদি ফেলিস পেছন দিক মেলা মরণের মতন, আমার যেরকম মরণের জ্বালা উঠি মরণের উঠি। লাস্টে যখন আমার ছাড়ি দিচ্ছে, আর আমি তখন আর পারতেই না, তখন ছাড়ি দিচ্ছে, ও বের করার জন্য চেষ্টা করি, আমি বের করার জন্য চেষ্টা করি। লাস্টে গিয়ে এরকম পাক দিয়ে বের করে নিচ্ছি। এসব সব এসেই গেছে, সব গোস্ত বেরিয়ে গেল, এসব কোনো জায়গায় আমার শিরা টিরা সব বেরিয়ে গেল। এই লাস্টে দৌড়ওয়ালারা 4 জন যাইছিল গাছ সকালে যাই লাইলি, ওরা উত্তরমুখে বা উজল মারি, তাই আমার পেছন দেখতে ব্যাট বলছিস কি আমার সোজা গেলি বাঘে দেখতে পাইলি হলো তুলি নিয়ে দৌড় মার, আমাকে যাওয়ার আগে তুলি নিয়ে দৌড় মার। তাই ওই পাত দিয়ে উজন মারিয়ে পেছন দিক থেকে এসে ব্যাট দেয়, তাই বাঘ ব্যাট দেয়।
বাঘ বেড়াছে, ওরা এসে দেখে বাঘ বাঘের ওঠার বাঘ শুয়ে ভয় আছে। আমার তখন 6 মাস অজ্ঞান ছিল, আল্লাহ আমার বাঁচিয়ে রেখেছে, তাই বেশি রেখে আমার কোনো হাত ছিল। বয়সের ভারে নুজ্জ হয়ে আসা নৌকাগুলোর মেরামতি চলছে এখানটায়। পুরনোর সাথে নতুন কাঠ জুড়ে দিয়ে সামাল দেয়া গেছে এ যাত্রায়। এখন আলকাতরা মেখে রোদে শুকানোর পালা। বন থেকে আহরিত খড়িকাঠ নিয়ে ফিরে চলে চপল মাঝি। ভাটার বেলায় নদী থেকে প্রেম কাদার উপর দিয়ে অনেকটা অবাধ্য সন্তানের মতো জোর করে টেনে হিচড়ে তুলে নিয়ে আসা হচ্ছে নৌকাটিকে। নদী থেকে রেণুপোনা সংগ্রহের চিত্র এখানে নিত্যকার। এ কাজে নারী পুরুষ নির্বিশেষে সমান দক্ষ। শখ করে নয়, কাদার মধ্যে বসে থেকে চিংড়ির রেণু সংগ্রহ করছেন এই নারী। ভাটায় পানি নেমে গেছে বাদা বনের। কাদার উপর সার বাঁধা নৌকাগুলো জোয়ারের পানির অপেক্ষায়। নদীতটে জন্মানো তরুগুলো শ্বাসমূলের বিস্তার ঘটিয়েছে পরাক্রমশালী দখলদারি জমিদারদের মতো। নোনা জল ছুঁয়ে প্রবাহিত স্নিগ্ধ সমীরণে দুলে চলেছে গাছের পত্র পল্লব রাশি। ভাটার টান শেষে নতুন করে এলো জোয়ারের পালা। চুপিসারে একটু একটু করে বনের ভেতরে ঢুকে পড়ে কৌশলী জল। এবার রাজ্য বিস্তারে জলের পালা। এভাবেই খোলপেটুয়া ও বুড়িগোয়ালিনীতে জল ও জঙ্গলের কাব্য লেখা হয় প্রতিনিয়ত 2 বেলা। এর প্রভাবেই প্রভাবিত এখানকার মানুষের জীবন ও জীবিকা। খোলপেটুয়ার মূল স্রোত ও সংযোগ খালগুলো এফোর ওফোর করে দাপিয়ে বেড়ায় যন্ত্রচালিত নৌযানগুলো। মাছ ধরা কিংবা পণ্য পরিবহনে এগুলোর কার্যকরী ভূমিকা রয়েছে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার গবেষণায় খুলনা বিভাগের 138টি নদীর মধ্যে 37টি নদীর অস্তিত্ব সংকটাপন্ন। তার মাঝে খোলপেটুয়া অন্যতম। দিনের সব ক্লান্তি দূরে সরিয়ে দিনমণি অস্তপাটে রক্তিম আভা ছড়িয়েছে, যেন বিদায়ের বারতা জানাতে বসে আছে ক্ষণিক সময়ের জন্য। অস্তরবির কনক কান্তি যেন তরল সোনা ঢেলে দিয়েছে খোলপেটুয়ার জলে। সুবর্ণ কান্তি মুছে যায়, দিনপতি হারায় জেল্লা। অতি ধীরে আধার ছড়িয়ে যায়, মেলে আলখেল্লা। মুছে যায় দিগন্ত রেখা, মুছে ফেলে দীপ্ত। চরাচর শুনশান, ত্রিজামা নিষুপ্ত।